প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমাকে কি হট হট লাগছে? ভালো করে দেখে বলুন তো। আমি কিছু সময় নিয়ে জেরিনের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমার সাথে এভাবে কথা বলবে আমি তা কখনো কল্পনাও করিনি। কল্পনাও বা করব কি করে? জেরিনকে তো আমি আমার সামনেই কখনো আসতে দেখিনি। মাঝে মাঝে দরজার দিকে তাকালে জেরিনকে পুতুল কোলে নিয়ে বসে থাকতে দেখতাম। তাও আবার আসা যাওয়ার পথেই দেখা হতো। মাথাটা কেমন করে যেন ঝাঁকাতো। কখনো ভাবিনি মেয়েটা আমার সাথে এসে কথা বলবে, কারণ মেয়েটার আচরণগুলো সাধারণ মেয়েদের থেকে একটু বেশি অন্যরকম লাগে আমার কাছে। যদিও আমার সাথে কোনোদিন কথা বলেনি এবং সামনে আসেনি, তবুও আচরণগুলো কেমন যেন মনে হতো। কি হলো? আমার দিকে তাকান। আমাকে কেমন লাগছে? মানে সুন্দর। শুধুই সুন্দর? হুম। কথাটা বলে পাশ কাটিয়ে চলে যাব, মেয়েটা আমার সামনে পথ আগলে দাঁড়ায়। আমি ভয়ে একটা ঢোক গিললাম, কিছুই বলতে পারছি না। এমনিতেই জেরিন সুন্দরী, তার ওপর আমার কাছে মনে হয় ওর মাথায় কোনো বড় রকমের সমস্যা আছে। আরও একটা ব্যাপার, ও হলো আমার স্টুডেন্টের বড় বোন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, জেরিনের দিকে তাকানোর সাহস পাচ্ছি না। জীবনকে পড়াতে আসি আমি ৮ মাস হলো। এই ৮ মাসে এই বাড়ির সবাইকে মোটামুটিভাবে চিনে ফেলেছি আমি। প্রথম যেদিন জীবনকে পড়াতে আসি এক বড় ভাইয়ের দৌলতে, বাড়ির সামনে আসতেই দোতলা থেকে ঘরের ডাস্টবিনের সব ময়লা আমার গায়ে এসে পড়ে। প্রথমে ভেবেছিলাম আমার স্টুডেন্টের কাজ, হয়তো পড়তে চায় না বলে টিচারকে তাড়ানোর একটা ধান্দা। কিন্তু যখন দাঁড়িয়ে গা থেকে ময়লা সরাচ্ছি, তখন বাড়ির ভেতর থেকে একটা মেয়ের জোরালো শব্দ কানে আসে। একটা মেয়ে তার মা বাবার সাথে উঁচু গলায় বেশ রাগী মুখেই কথা বলছে। এক কথায় মেয়েটা ঝগড়া করছে। আমি কিছুটা অবাক হলাম। প্রথম দিনেই এরকম একটা পরিস্থিতিতে পড়ব ভাবিনি। একবার ভাবলাম চলে আসব, কিন্তু কিছু সময় পর কাজের লোক এসে বলল, আপনি জীবনের টিচার তাই না? স্যার বলেছে আপনি এই সময় আসবেন। আসুন, ভিতরে আসুন। মাথাটা একটু নাড়িয়ে হ্যাঁ সূচক ইশারা করে ভেতরে প্রবেশ করি। কাজের লোকটার পিছু নিয়ে ওপরে চলে যাই। প্রথম ঘরটা ক্রস করব, দরজা খোলা ছিল। অবশ্য অপরিচিত কারো বাসার দরজায় কখনো উকি দেওয়া ঠিক না, কিন্তু ঝগড়াটা ঠিক ওই ঘর থেকে আসছিল, তাই না চাইতেও চোখটা সেদিকে চলে যায়। একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি, চুলগুলো এলোমেলো, মুখের সামনে এসে পড়েছে। হুট করে যে কেউ দেখলে ভয় পাবে পাগলি ভেবে। দেখলাম একটা আপেল কাটা ছুরি নিয়ে বাম হাতের ওপর জোরে টান দেয়, চিৎকার করে বলে, আমি না বলেছি আমার কোনো ব্যাপারে তোমরা কখনো নাক গলাবে না? কেন এমন করো? আমি ভয় পাই। মেয়েটাকে ভয়ের দৃষ্টিতেই দেখতে থাকি। কেমন যেন ভয়ে চুপসে যায় আমি। ভয় পাওয়ার কারণ, মেয়েটা উদ্ভট টাইপ আচরণ করে মা বাবার সাথে কথা বলছে। কাজের লোকটা আমাকে প্রায় টেনে নিয়ে যায় স্টুডেন্টের ঘরে। ক্লাস 9-এর স্টুডেন্ট ও, বেশ মজার একটা ছেলে। সপ্তাহে 3 দিন পড়াতে আসতে হবে। এরপর যতবারই পড়াতে এসেছি সেই রুমের দরজা খোলা দেখতাম, আর চোখে তাকাতাম। একটা মেয়ে পাগলিদের মতো করে বসে থাকতো। আবার যখন পড়ানো শুরু করব তখন চিৎকার চেঁচামেচি শুরু হতো। এমনটা রোজকার রুটিন ছিল। প্রতিদিন পাশের ঘর থেকে আমি কাঁচের গ্লাস ভাঙা শব্দ, ঝগড়া শব্দ, কান্নাকাটির শব্দ আর বলতে শুনতাম, আমার ছুরিটা কোথায়? বুঝেছিলাম মেয়েটার মেন্টালি কিছু প্রবলেম আছে হয়তো। নিজের হাত কাটতো, না খেয়ে থাকতো, সামনে যা পেত তা ছুঁড়ে মারত, ঝগড়া করত। জীবনের থেকে শুধু নামটাই জেনেছিলাম, জেরিন। এরপর কখনো জীবনের সাথে ওর আপুর বিষয়ে কোনোদিন কথা বলা হয়নি। কি না কি হয়তো মনে করতে ভেবে জিজ্ঞাসা করিনি। এই যে তানভীর সাহেব, চুপ করে আছেন কেন? ওহ, আমাকে দেখতে বাজে লাগছে তাই না? একটু ঝাড়ি নিয়েই কথাটা বলল জেরিন। আমি ভয়ে ঢোক গিললাম।
এমনিতে মেয়েটা বেশ সুন্দর, তার ওপর শাড়ি পরেছে, হালকা সাজুগুজুও করেছে। এই প্রথমবার তাকে আমি শাড়িতে এবং বেশ গোছালোভাবে দেখছি। তার ওপর প্রথমবার কথা হচ্ছে। কেমন যেন ভয় ভয় করছে আমার, না জানি রেগে যেয়ে কি করে বসে। আমি একটু মুচকি হাসলাম। জেরিন দরজার মাঝে এমনভাবে দাঁড়িয়ে আছে, কোনোভাবেই আমি বের হতে পারবো না। পিছনে তাকালাম, আঙ্কেল আন্টিকে বসে থাকতে দেখি। আঙ্কেল পেপার পড়তে ব্যস্ত, আর আন্টি টিভি দেখছে। ওনাদের মেয়ে যে এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে সেটা ওনারা যেন ফিরেও তাকাচ্ছে না। গলা শুকিয়ে যাচ্ছে। এ পাগল মেয়ে না জানি এমন কোনো কাণ্ড করে বসে কি না কে জানে। আপনাকে অনেক সুন্দর লাগছে। কেমন, হট নাকি সাধারণ? একদম পরীর মতোই। পরি দেখেছেন? মেয়েদের দিকে তাকাতে ভালো লাগে তাই না? বেয়াদব ছেলে কোথাকার, এত মেয়েদের দিকে তাকাতে হয়? আমাকে বলতেন, আমি আপনার সামনে এসে দাঁড়াতাম, আমার দিকে তাকাতেন। এরপর যদি শুনি তাকিয়েছেন, তো আপনার চোখে আঙুল দিয়ে চোখ তুলে নিয়ে আসব। দেখছেন আমার হাতে কত বড় নখ? জেরিনের কথা শুনে আমার ঠিক কী বলা উচিত তা ভেবে পাচ্ছি না। হাসবো নাকি কাঁদবো সেটাও বুঝতে পারছি না। যদিও ওর কথাগুলো শুনে মাথাটা চক্কর দিয়ে ওঠে আমার। আসলে কি তার কোনো সাইকোলজিক্যালি প্রবলেম আছে? এভাবে কেন কথা বলছে? পরী কোথা থেকে দেখবো আমি? মেয়েদের দিকে কারণ ছাড়া তাকাই না। আর আপনিও তো একটা মেয়ে, তাহলে আপনার দিকেও কেন তাকাবো? কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। জেরিন নখ দেখিয়ে সামনে চলে যায়। আমি বড় একটি নিঃশ্বাস নিই। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসি আমি। কি মনে করে বাড়ির দিকে একবার ফিরে তাকালাম। জেরিনকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এটা প্রায়শই হচ্ছে। আগে প্রথম প্রথম যখন আসতাম পড়াতে, আসার সময় জেরিনকে দেখতাম ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। চুলগুলো বারবার আঙ্গুল দিয়ে পেঁচিয়ে খেলা করছে। আবার মাঝে মাঝে দেখেছি লম্বা চুলগুলো গ্রিলের ফাঁক দিয়ে বের করে নিচে নামিয়ে দিয়ে খেলা করতে। পড়ানো শেষ করে যখন ফিরতাম, প্রথম প্রথম মেয়েটাকে আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখিনি। তবে আজ বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, আমি বের হওয়ার পরই মেয়েটা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকে। আগে আকাশ দেখত, এখন আমার দিকে তাকিয়ে থাকে। 3 দিন পর পড়াতে এসেছি। বাড়ির মধ্যে প্রবেশ করতেই শুনতে পাই, আমার টাকা লাগবে, আমাকে এক্ষুনি টাকা দাও। কেন টাকা দিচ্ছ না তোমরা? আমি মরে যাচ্ছি, আমার নেশা করতেই হবে, আমি বাঁচতে পারছি না, আমার এক্ষুনি টাকা দাও। জেরিনের বলা কথাগুলো শুনে বড় রকমের অবাক হলাম। মাথার ভেতর কতগুলো কথা এক নাগাড়ে এসে জমা হতে থাকে। কিছু ভাবার আগেই বড় কিছু পড়ার শব্দ শুনতে পাই আমি। ওর রুমে টিভি ছিল, সেটা জোরেই আছাড় মেরেছে ও। দেখ মা, আমরা ভুল করেছি, এবার তো আমাদের মাফ করে দে। তুই কেন এমন করছিস? তোর জন্য ডক্টরের কাছেও যেতে পারছি না। যেতে চাস না তুই। 2 দিন পর পর তোকে কতগুলো টাকা দিতে হয়। কেন এমন করছিস তুই? আঙ্কেলের কথা শুনতে শুনতে কখন যে ওই রুমে প্রবেশ করলাম ঠিক বুঝতেই পারিনি। দরজার কাছে দাঁড়িয়ে জেরিনকে বলতে শুনি, আমি কিছু শুনতে চাই না, আমি টাকা চাই, আমার নেশা করতেই হবে। দেখ তোদের বলছি, তাড়াতাড়ি টাকা দে, না হলে আমি নিজেকে মেরে ফেলবো আর নোট লিখে রাখবো। তোরাই দায়ী, আমার এক্ষুনি টাকা দে, না হলে। জেরিন একদমই উন্মাদের মতো আচরণ করতে থাকে। এতদিন পর বুঝেছি সে নেশার জন্যই এমন আচরণ করত। বাকি সময় একদমই স্বাভাবিক। এত সুন্দর একটা মেয়ে, বিশাল বাড়ির এই মেয়েটা এমন নেশা করবে কখনো উপলব্ধি করিনি। জেরিন কথাগুলো বলে ওর টেবিলের ওপরে রাখা মাছের অ্যাকোরিয়ামে জোরে একটা ঘুষি দেয়। অ্যাকোরিয়ামটা নিচে পড়ার আগেই জেরিনের হাত কেটে রক্ত বের হতে থাকে। আঙ্কেল আন্টিরা ছুটে ওর দিকে আসবে। জেরিন বলে, কেউ আমাকে ছুবে না। কথাটা বলে বালিশ উঁচু করে সেই দিনের ছুরিটা হাতে নেয়। আঙ্কেল ছুটে আসবে, তার আগে জেরিন আবার বলে, বললাম না আমার কাছে কেউ আসবে না, আমাকে বাধা দেবে না কেউ, নিজেকে মেরে ফেলবো। আমি এগিয়ে গেলাম।
জেরিনের সামনে যেয়ে দাঁড়ালাম। জেরিন আমার দিকে তাকিয়ে রইল। পুরো বাড়িটা তখন একদম চুপচাপ হয়ে গেছে। পাগলি মেয়েটাও আমার দিকে চুপ হয়েই তাকিয়ে আছে। আঙ্কেল আন্টিরা হয়তো ভাবেননি আমি আসব, যদিও অনুমতি ছাড়াই রুমে প্রবেশ করেছি। আমিও কিছু না বলে জেরিনের হাত থেকে ছুরিটা নিয়ে নিলাম। অবাক করা বিষয়, জেরিন কিছু না বলেই আমার দিকে তাকিয়ে আছে। এমনকি ছুরিটা নেওয়ার পরও সে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে ধরে বিছানায় বসালাম। একদম শান্ত মেয়ের মতো অপলক হয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আঙ্কেলকে বললাম, বাসায় স্যাভলন আর তুলা আছে? উনি হ্যাঁ বলে দৌড়ে চলে যান। কয়েক মিনিটের মধ্যেই তিনি স্যাভলন আর তুলা নিয়ে আসে। জেরিনকে বিছানায় বসিয়ে ওর পাশে বসলাম আমি। ওর ডান হাত টেনে নিয়ে আমার পায়ের ওপর রেখে দিলাম। স্যাভলনের বোতল থেকে তুলার সাথে লাগিয়ে ওর হাত যেখানে যেখানে কেটে গেছে সেখানে স্যাভলন লাগাতে থাকি। একবার আর চোখে জেরিনের দিকে তাকালাম। ও আমার মুখের দিকেই তাকিয়ে আছে। মেয়েটা যখন রেগেছিল ওর নাকের ডগা লাল হয়ে কেমন যেন লাগছিল। এখন বেশ স্বাভাবিক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বেশিক্ষণ জেরিনের দিকে তাকানোর সাহস পেলাম না আমি। আঙ্কেলদের দিকে তাকালাম। ওনারা একবার অবাক হয়ে জেরিনের দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে তাকাচ্ছে। ওনারা হয়তো ভাবছে এমন অশান্ত মেয়েটাকে আমি কিভাবে এত তাড়াতাড়ি শান্ত করে ফেললাম, যে কিনা নেশায় পুরো বুঁদ হয়ে আছে। এরপর যদি আর কোনো দিন পাগলামো করতে দেখেছি, জীবনের বদলে আপনাকে এসে পিটিয়ে যাব। শান্তভাবে থাকবেন, আর যেন নেশা করতে না শুনি। কথাগুলো বলে চলে আসব। তখনই জেরিন বলে ওঠে, আপনি এভাবে রোজ কেয়ার নেবেন তো? আদর করে বকা দেবেন তো? আমি থেমে যাই। ঠিক কি বলবো বুঝতে পারছি না। আঙ্কেল আন্টিদের দিকে তাকালাম। ওনারা ইশারায় সম্মতি দিতে বলল। কিন্তু কেন দিতে বলল? আমি তো রোজ কেয়ার নিব না। বড় কথা, আমি কেনই বা কেয়ার নিতে যাব? ঘুরে জেনের দিকে তাকালাম। হাতটা তখনও সামনে মেলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন বাচ্চা বাচ্চা লাগছে মুখটা। গোল গোল চাহনি আর আবেগী আলাপনে আমি কখন যে হ্যাঁ বলে দিলাম, নিজেই তা বুঝতে পেরে অবাক হই। আর সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসি। সেদিন আর পড়াইনি, পড়াতে ইচ্ছেও করেনি। মেয়েটা নেশা করে, হয়তো আগে করতো না, কিন্তু কেন করে? মা বাবার সাথে নেশাখোররাই এমন করে কথা বলে। বিষয়টা আমাকে অনেক ভাবায়। জেরিনের মা বাবার কাছে সব শুনতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে বাড়ির বাইরে আসি। আজকে পেছনে তাকাতে ইচ্ছে করছে না। ভাবনাতে জেরিন কেন এমন, প্রশ্নটা চলাচল করছে। বাইরে আসতেই শুনতে পেলাম, এই যে তানভীর সাহেব, কালকে তাড়াতাড়ি আসবেন। আমি একটু তাকাই। জেরিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর ডান হাতে ফোঁ দিতে লাগলো। আমি ওর কাণ্ড দেখে একটু হাসলাম। আমি তখনও অবাক হয়ে আছি। আমি কাজটা কি করেছি? অনেকটা সকালে বাড়ি থেকে বের হলাম। আগে তেমন বের হয়নি, তবে আজকে সকালে হাঁটতে বেশ ইচ্ছে করছে। অবশ্য আজকে সকালে ঘুমাইনি বলেই বের হলাম। কাল মাঝরাতে জেইনের বাবার ফোন পেয়ে অবাক হয়েছিলাম খুব। প্রথমবার রিং হতেই ভাবনাতে চলে আসে, জেরিন কি আবারও পাগলামো শুরু করেছে? ভাবতে ভাবতে আবার রিং আসে। নাম্বারটা জীবনকে পড়ানোর ব্যাপারে সেভ করা ছিল আগেই, তাই আর দেরি না করে রিসিভ করলাম। তানভীর, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি জানো, এত চেষ্টা করেও আমরা ওকে টাকা না দেওয়া অবধি সে কখনো চুপ করেনি। পুরো বাড়িতে প্রায় সে সামনে যা পেত তা ভেঙে ফেলতো। ওর জন্য রোজ আমার কত অপমান সহ্য করতে হয়, কিন্তু আজকে তোমার জন্যই সেই যে মেয়েটা চুপচাপ শান্ত হয়ে আছে, যা সত্যিই অবাক করার মতো। কোনোভাবে ঘুমের ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়াতে হয় আমাদের। প্রায় না খেয়ে থাকে ও। কিন্তু আজ কি করেছে জানো? তুমি যাওয়ার একটু পরেই সে নিজে থেকে ওর মায়ের কাছে খাবার চেয়েছে। তোমার আন্টি আমার দিকে বড় বড় চোখে বেশ কিছু সময় তাকিয়েছিল। আমরা অনেকটাই খুশি। জেরিনের মা যখন খাবার খাওয়ানোর জন্য ওর ডান হাত স্পর্শ করবে, তখনই সে চিল্লিয়ে বলে ওঠে, আমার এই হাত আজকে কেউ ছোবে না।
আর আমি এখন ঘুমাবো। কেউ যেন না জ্বালায়। বাবা তানভীর, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটাকে একটু খেয়াল রেখো। উনি ফোন কেটে দেয়। আমি ভ্যাবাচাকা হয়ে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। কিছুই বুঝতে পারছি না জেরিনের হঠাৎ কি হলো। আমার কথা শুনেই জেরিন এমন বিহেভ করবে কেন? আঙ্কেলই বা খেয়াল রাখতে বলল কেন? ধুর, কিছুই মাথায় আসছে না আমার। বাকিটা রাত আর ঘুম আসেনি। প্রশ্নগুলো নিয়ে ভেবেছি অনেক, তাই সকাল হতেই হাঁটতে বের হলাম। ছোট পার্কের ভেতরে আসতেই দেখি জেইনের বাবা বসে বসে হাঁপাচ্ছে। জগিং করার জন্য দৌড়ে এসে জিরাচ্ছে। কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। আমি সামনে গেলাম। আমার দিকে বেশ খোশ মেজাজেই তাকালেন তিনি। ইশারায় পাশে বসতে বললেন। আমিও বসে গেলাম। জেরিন কেন এমন নেশা করে? প্রশ্নটা অনেক আগে থেকেই ভাবাচ্ছে, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিলাম না। কেমন আছো? সারা রাত ঘুমাওনি তাই না? আমরাও ঘুমাতে পারতাম না। কখন যে ও পাগলামো করতো, ওর রুমে দুজন সারা রাত বসে থাকতে হয়, কিন্তু কাল রাতে শান্তিতে ঘুমাতে পেরেছি। মেয়েটা এখনও ঘুমাচ্ছে। জেরিনের আলাপ করতেই কেমন যেন সাহস পেলাম। প্রশ্নটা করতে যাব, তখনই আঙ্কেল বলে, ভাবছো মেয়েটা কেন এমন করতো? আসলে ছোট থেকেই ওকে আমরা কখনো খেয়াল করিনি, রাখিও নি। আসলে তোমার আন্টি ডক্টর, আর আমার তো এমন ব্যবসা, কখনো রাতে কখনো দিনে এখান থেকে ওখানে ঘুরে বেড়াতে হয়েছে। জেরিন হওয়ার পর থেকেই ওকে দেখার জন্য কাজের লোক রাখা হয়। তারপর আমরা আমাদের মতো করে চলতে থাকি। কখনো জানতে চাইনি সে কেমন আছে, কি করছে, খেয়েছে কিনা, কি পরবে ও, কি লাগবে ওর। কখনো জানতে চাইনি। রোজ পালা করে ওকে টাকা দিতাম। একদিন টাকা দিতে পারিনি বলে প্রথম ও আমাদের সামনে এসে রিয়্যাক্ট করে। বুঝেছিলাম সে সেই টাকা দিয়ে নেশা করতো নিজের রুমে বসেই। সবসময় সে একা থাকতো, চুপচাপ থাকতো। দরকার ছাড়া কখনো কারোর সাথে কথা বলেনি, আমাদের সাথেও না। প্রতিবেশীরা ওর এমন আচরণে আমাকে অনেক কিছুই বলতো, কিন্তু আঙ্কেলের দিকে তাকালাম। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। আমি বললাম, সরি আঙ্কেল, আপনাকে ইমোশনাল করে দিয়েছি। উনি মুচকি হেসে বলে, আরে ধুর পাগল, কোনো ব্যাপার না। আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ। আমি বুঝে গিয়েছি আমার মেয়েটা তোমাকে চায়, তোমার দিকে তাকিয়ে থাকে ও। তুমি যখন পড়াতে বসো, অনেকবার জীবনের রুমের সামনে দিয়ে পায়চারি করেছে জেরিন। আমরা দেখে হাসতাম। বালকনিতে এসে দাঁড়িয়ে থাকতো তোমাকে দেখবে বলে। প্লিজ ওর পাশে তুমি সব সময় থেকো। জানি ও নেশা করে, এ কারণে তুমি এড়িয়ে চলো, তবুও তুমি একবার চেষ্টা করো। ও তোমার সব কথা শুনবে। কাল রাতেই বুঝেছি। আঙ্কেল আর বসলো না। উনি জগিং করতে করতে দৌড়ে চলে গেলেন। আমি হাবার মতো বসে আছি। সে কারণেই সেদিন দরজার সামনে ও শাড়ি পরে আমার সাথে যেভাবে কথা বলেছিল, আঙ্কেলরা কেন কিছু বলেনি। আমিও আর বসলাম না, বাড়ির দিকে চলে আসি। এত দেরি করে আসলেন কেন? জেরিনদের বাড়িতে ঢুকতে যাব, তখনই দেখি মেন গেটের সামনে জেরিন দাঁড়িয়ে আছে। আমার সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে, ওর নিঃশ্বাস আমার গায়ে এসে পড়ছে। আমি হালকা পিছিয়ে এসে দাঁড়ালাম, হাত ঘড়ির দিকে তাকালাম। পড়াতে আসতে এখনো 10 মিনিট বাকি। কই দেরি করলাম। এ পাগলি মেয়েটা যে কি বলে নিজেই জানে না। আমার দিকে তাকাচ্ছেন না কেন? দেখুন না আজকে আমাকে কেমন লাগছে। আমার প্রিয় রঙের ড্রেস পরেছি। দেখুন না চুলগুলো মা নিজেই গুছিয়ে দিয়েছে। দেখুন না চোখে হালকা করে কাজল দিয়েছি। জানি দেখতে খারাপ আমি, তবু বলুন না কেমন লাগছে। আঙ্কেলের থেকে সবটা শোনার পর জেনের ওপরে যে ভয় কাজ করত, তার সরে যে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি আসতে থাকে। জেরিনকে কেমন অসহায় অসহায় লাগছে আমার কাছে। মেয়েটা ছোট থেকেই এমন একা থাকে, যা সত্যি অসহায়ত্বের ব্যাপার। ওর পাশে থেকে ওকে আগলে রাখতে ইচ্ছে করছে। আমি মুচকি হাসলাম। জেরিনের ডান হাতের দিকে তাকালাম। কালকে সেই রক্ত এখনো লেগে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে ডান হাত এখনো পরিষ্কার করেনি।
হাতটা ভালো করে পরিষ্কার করবেন। না। ভেবেছিলাম আপনার হাত ধরে সারাটা পথ হাঁটব, কিন্তু এখন তো মনে হচ্ছে চলে যেতেই হবে। না 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 না, এক্ষুনি সব করছি, আপনি ভিতরে আসুন। জেরিন দৌড়ে চলে যাচ্ছে, কয়েক পা যেয়ে থেমে যায়। আমার কাছে আবার দৌড়ে আসে, আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিয়ে বলে, আমার সাথে আজীবন এমন মিষ্টি শাসন, আদর আর কেয়ার নিয়ে থাকবেন? কথাটা বলে সে আর দাঁড়ালো না, দৌড়ে ভেতরে চলে গেল। আমি এগিয়ে গেলাম, শুনতে পেলাম, মা তাড়াতাড়ি খেতে দাও, আমি ওয়াশরুমে গেলাম। আমি হাসলাম। মেয়েটার এমন উদ্ভট প্রপোজ শুনে ঠিক কি বলবো আমি পরে ভেবেই চলেছি। আপাতত বাড়ির ভেতরে যেয়ে তো বসি, পরে না হয় ভেবে কিছু একটা বলা যাবে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।